দেখো আমরা আগের দিন লিখে রেখেছিলাম মাস্ট থেকে শুরু হবে এবং মডাল অক্সিলারি আজকে কমপ্লিট করব। পরীক্ষায় যেগুলো বারবার আসে এবং যেগুলো প্রয়োজন হয় আমাদের কথা বলার ক্ষেত্রে লিখতে, সেগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আজকে লিঙ্কিং ভার্ব ঢুকবো, ঠিক আছে? তো মাস্ট ভালো করে বুঝবে, আজকের পর থেকে তোমাদের মাস্ট নিয়ে, শুড নিয়ে আর অট টু নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আগের দিন অট টু এবং শুড নিয়ে আলোচনা করেছি, আজকে আমি মাস্ট নিয়ে আলোচনা করব। এই তিনটে জিনিস কনফিউশনে তোমাদেরকে ফেলে দেয়। একবার আমি স্লাইডটা দেখে দেওয়ার চেষ্টা করছি। এই দেখো, অট টু বা শুড দুটোই কিন্তু মোরাল অব্লিগেশন, মানে নৈতিক দায়িত্ব, কর্তব্য এরকম বোঝালে আমরা ব্যবহার করি। নৈতিক দায়িত্ব কি না, যে জিনিসটা না করলেও তোমার চলে যাবে, ঠিক আছে? এবার দুটোই ব্যবহার হয়, শুধুমাত্র একটা জায়গায় অট টু এবং শুডের মধ্যে পার্থক্য তৈরি হয়। সেটা কোন জায়গায় না, যখন লেস্ট দিয়ে কোনো দুটো ক্লজ যুক্ত থাকে, অর্থাৎ লেস্ট যখন বাক্যে ব্যবহৃত হয়, লেস্ট মানে যাতে না, তো তখন কি হয় না, এই ক্লজে একটা মডেল ব্যবহার করতে হয়। সেই মডেলটা একমাত্র হচ্ছে শুড। শুড ছাড়া অন্য কোনো মডেল সেখানে ইউজ করা যাবে না, অটো দেওয়া যাবে না। এটা ছিল পার্থক্য। এবার মাস্ট কখন ব্যবহৃত হয় আমরা দেখব। দেখো, মাস্ট দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে স্ট্রং মোরাল অব্লিগেশন, আগেরটা ছিল নৈতিক দায়িত্ব, ঠিকই। এবার নৈতিক দায়িত্বটা কি স্ট্রং, হ্যাঁ, একটু স্ট্রং, অর্থাৎ জোর দিয়ে বোঝাবে। আর আরেকটা মাস্টের ব্যবহার হচ্ছে তোমার যে কম্পালশন। কম্পালশন এর বাংলা হচ্ছে মজবুরি, বাধ্যতামূলক আর কি। বলছি কম্পালশন নিয়ে পরে আলোচনা করছি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রং মোরাল অব্লিগেশন, অর্থাৎ নৈতিক দায়িত্ব, কিন্তু সেটা একটু স্ট্রং হবে আর কি। কিরকম স্ট্রং মোরাল অব্লিগেশন? দুটো পয়েন্ট বললেই তোমরা বুঝতে পারবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে কোনো পেড ডিউটি, পেড মানে বোঝো নিশ্চয়ই, পয়সা দিয়ে যেটা হয় ডিউটি, পেড ডিউটি বোঝায়। অর্থাৎ তুমি কাজ করলা, পয়সা পেলা, ঠিক আছে? আর একটা হচ্ছে এমন পরিস্থিতি, এমন পরিস্থিতি যেটা ছাড়া সম্ভব নয় কাজ, যেটা ছাড়া কাজ সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভুল হলো, এটা এই কম্পালশনে আসবে। সরি, এটাকে কি কপি করা যাবে? বাহ, লেখাটা তো দারুণ। দেখো, এটা কম্পালশনের, এইটা এমন পরিস্থিতি যেটা ছাড়া কাজ সম্ভব নয়। আচ্ছা, আর স্ট্রং মোরাল অব্লিগেশন আর একটা পয়েন্ট হচ্ছে পেড ডিউটি নয়, কিন্তু পেড ডিউটি নয় কিন্তু ইমার্জেন্সি সার্ভিস রিলেটেড, ইমার্জেন্সি সার্ভিস রিলেটেড। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। মাস্টের ব্যবহারের দুটো পয়েন্ট আমি করলাম, একটা হচ্ছে স্ট্রং মোরাল অব্লিগেশন বোঝাবে। স্ট্রং মোরাল অব্লিগেশন মানে কি বুঝতে অসুবিধা হয় ছেলে মেয়েদের, তাই আমি এই দুটোকে লিখলাম। স্ট্রং মোরাল অব্লিগেশন সেটা বলবা যখন পেড ডিউটি বোঝাবে, অর্থাৎ কোনো ডিউটি যেটা কাজের মাধ্যমে করা হয়। আর একটা হচ্ছে পেড ডিউটি নয় কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত কোনো কিছু, ঠিক আছে? আর কম্পালশন কথাটার অর্থ হচ্ছে এমন পরিস্থিতি যেটা ছাড়া কোনো কাজ বা অন্য যে কাজটা তুমি করতে চলেছো সেটা সম্ভব নয়। এবার আমি উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। দাঁড়াও, পরের স্লাইডে। A soldier
dash complete his duty with honesty. 2 নম্বর, a teacher dash teach his students sincerely. 3 নম্বর, you dash not park your vehicle in front of fire exit. 4 নম্বর, you dash respect your elders. দেখো ভালো করে বুঝে নেবে ব্যাপারগুলো। বলছে a soldier dash complete his duty with honesty, একটা সোলজারকে তার ডিউটিটাকে সততার সাথে করতে হবে। তাহলে দেখো একজন সৈনিক কি হয়, একটা সৈনিক তার দায়িত্ব তো বটেই ডিউটি করা, এবং তার সাথে সাথে সে কিন্তু টাকা পায়। তো পেড ডিউটি, দেখো পেড ডিউটি বোঝাচ্ছে। তো যখনই এরকম টাকা দিয়ে কিন্তু সে ডিউটিটা করে, তাই না? যখনই এরকম বোঝাবে তখন আমরা এখানে কর্তব্য অর্থে অর্থাৎ ডিউটি অর্থে, মোরাল অব্লিগেশন অর্থে কি বসাবো? মাস্ট। ব্র্যাকেটে লিখে দিলাম পেইড ডিউটি, বোঝাচ্ছে। এটা দেখো, টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস সিনসিয়ারলি, শিক্ষকের উচিত ছাত্রদেরকে সিনসিয়ারলি পড়ানো। তো এটাও তো পেড ডিউটি, শিক্ষক মহাশয় তো এমনি এমনি পড়াচ্ছেন না, ঠিক আছে? তো এটা তো একটা পেড ডিউটি, এটা কর্তব্য, কিন্তু সেই কর্তব্যের জন্য কিন্তু বেতনও পান। তো সেক্ষেত্রে হবে, এখানে হবে মাস্ট। এটা হচ্ছে পেড ডিউটি। তারপর দেখো, ইউ ড্যাশ নট পার্ক ইউর ভেহিকল ইন ফ্রন্ট অফ ফায়ার এক্সিট, ফায়ার এক্সিটের সামনে তোমার মানে ভেহিকলটাকে, তোমার গাড়িটাকে রাখা উচিত নয়। তো এটা কিন্তু দেখো পেড ডিউটি নয়, আমি গাড়ি রাখবো তার জন্য কোনো টাকা, পেড ডিউটি কোনো টাকা পাচ্ছি না, সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সি একটা সার্ভিসের কথা বলা হচ্ছে। ফায়ার এক্সিট, আগুন লেগে গেলে যেন তাড়াতাড়ি গাড়িগুলো বেরোতে পারে, তাই না? গাড়িগুলোতে যেতে পারে, তো এটা একটা ইমার্জেন্সি সার্ভিসের কথা বলছে, তাই তুমি মুখে গাড়ি লাগিয়ে রেখে দিও না দরজার মুখে, এরকম বলতে চাইছে। তাহলে এখানে ইমার্জেন্সি কথা বলা হচ্ছে, তাহলে এখানেও কি হবে? এখানে হবে মাস্ট। পেড সার্ভিস নয়, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস। এসব বইয়ে নেই, কনফিউশন তৈরি হয়ে যায় এই জন্য। তো বলো, কিছু বলছো? মাস্ট নট রয়েছে, হ্যাঁ মাস্ট নট রয়েছে না, মাস্ট নট রয়েছে না, মাস্ট নট অবশ্যই নয় তো। কি নয় বুঝলাম না, মাস্ট নট মানে কি বলতে চাইছে? তোমার রাখা উচিত নয়, হ্যাঁ ঠিকই তো বলছে, রাখা উচিত নয়, ফায়ার এক্সিটের সামনে গাড়ি রাখা উচিত নয়। তাহলে তো এটা তো কর্তব্যই বোঝাচ্ছে। আমার কর্তব্য কি কর্তব্য? যে গাড়িটা আমি রাখবো না, তো ইমার্জেন্সি সার্ভিসের ব্যাপার রয়েছে, ঠিকই তো আছে। এখানে ভুল কিসের রয়েছে বুঝলাম না আমি কথাটা, যাই হোক বলতে পারো। তো বলছে ইউ ড্যাশ, লাস্ট একটা বলো তো কি হবে? এটা কি মাস্ট দেওয়া চলবে? মাস্ট বলো একটু, কি কি বললাম বুঝলাম না। এখানে কি মাস্ট দেবো? ইউ ড্যাশ রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমার বড়দেরকে মান্য করা উচিত। তো এটা একটা দায়িত্ব, না মানলে হয়তো নাও কিছু প্রবলেম হবে না। হ্যাঁ, কিন্তু কি আর কেন মাস্ট হবে? এটা কি কোনো পেড ডিউটি বোঝাচ্ছে? আমি বড়দেরকে শ্রদ্ধা করবো বলে টাকা পাবো? তা তো নয়। আবার এটা কি কোনো এটা কম্পালশন মানে কি? দেখো, কম্পালশন মানে হচ্ছে তোমার এমন পরিস্থিতি যেটা ছাড়া সম্ভব নয় অন্য একটা কাজ। তো দেখো এখানে অন্য কোনো কাজ নেই, তো
আমি যদি বড়দেরকে না মানি তাহলে কি কোনো হবে না, আমি বাঁচবো না? এখনকার দিনে তো এই জিনিসগুলো তো পুরো উঠেই যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টিউশন পড়াচ্ছি, যাচ্ছি, সব পাস করছে, ভালো রেজাল্ট করছে, হয়ে যাচ্ছে, 2 দিন পর ভুলে যাচ্ছে। তো বড়দেরকে কি একটু মানতেই হবে, তাহলে কি হবে না? এরকম তো কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো এখানে শুড হবে, না মেনে তো মানে এরকম কম্পালশন মানে হচ্ছে এমন পরিস্থিতি যেটা ছাড়া অন্য একটা কাজ সম্ভব নয়। আমি উদাহরণ দিয়ে এটাকে ক্লিয়ার করবো, চিন্তা নেই। তো এখানে শুড বা তুমি অট টু বসাতে পারো। এবার যদি অপশনে শুড বা অট টু না থাকে, তাহলে তুমি তখন যদি মাস্ট থাকে তাহলে মাস্ট বসাবে। ঠিক আছে, তখন মাস্টটা বসাবে, তাছাড়া শুডটা বসানোই বেস্ট। এবার শোনো, 4 নাম্বারটা আরেকবার বলবেন স্যার। হ্যাঁ, বলছে ইউ ড্যাশ রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমার কর্তব্য হচ্ছে বড়দেরকে মান্য করা। আমি এখানে মাস্ট কেন বসাবো না? যদি অপশনে শুড অট টু না থাকে তাহলে আমি মাস্ট বসাবো। ঠিক আছে, একটা মডেল মানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে দেখো কি বলছি, মাস্ট আমি তখনই বসানোর চেষ্টা করব যখন কোনো পেড ডিউটি বোঝাবে, অর্থাৎ টাকা দিয়ে আমি কিছু ডিউটি করছি। তো বড়দেরকে মান্য করার সাথে টাকার পাওয়ার তো কোনো সম্পর্ক নেই, আমরা টাকা দিয়ে সম্মান কাউকে দিচ্ছি না। বেশ গেল। ইমার্জেন্সি কোনো সার্ভিসও তো নয়, বড়দেরকে সম্মান করা একটা ইমার্জেন্সি সার্ভিস, সেটাও নয়। আচ্ছা, কম্পালশনটা কি বলছে? এমন পরিস্থিতি যেটা ছাড়া কাজ সম্ভব নয়। কাজ সম্ভব নয় কিরকম কাজ? ধরো বললাম, আমি উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। 5 নম্বর উদাহরণ দেখো, বলছে উই ড্যাশ নিড আ কম্পিউটার to prepare a PowerPoint presentation. এই যে আমি যেভাবে পড়াচ্ছি এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলো। তো বলছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াতে গেলে আমাদের প্রয়োজন কি একটা কম্পিউটার। তাহলে দেখো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে আমি পড়াতে চাইছি, তাহলে এখানে আমার কিসের প্রয়োজন? কম্পিউটারে। তাহলে কি বলছে? কম্পালশন বলতে কি এমন পরিস্থিতি যেটা ছাড়া কাজটা সম্ভব নয়। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে আমাকে কি দরকার? কম্পিউটার দরকার। তো হচ্ছে পরিস্থিতির ব্যাপার নিয়ে বুঝবে, তাহলে এখানে তুমি তাহলে মাস্ট দেবে হলো। কিন্তু এখানে এল্ডারদের সম্মান করার সাথে কোনো অন্য কাজ হলো না, এরকম তো কোনো ব্যাপার নয়। পেড সার্ভিসও নয়, ইমার্জেন্সি সার্ভিসও নয়। বলো বোঝা গেল কি গেল না? এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। যদি শুড অট টু 4 নম্বরটাতে অপশনে না থাকে মাস্ট থাকে, তাহলে মাস্টটা করবে, না হলে শুড বা অট টুকেই ভাববে। ঠিক আছে, ক্লিয়ার হলো মাস্টের ব্যাপারটা? পুরো একদম আমি ছকিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি তাহলে। এটা বলে দিন না, ওই শুটটার একবার। কি লাস্টে জয়েন করলে নাকি? 3 বার বললাম। দেখো দেখো শোনো, সুদ ব্যাপারটা কি? সুদ ব্যাপারটা হচ্ছে নৈতিক দায়িত্ব বোঝায়, আর মাস ব্যাপারটা হচ্ছে নৈতিক দায়িত্ব বোঝাবে, কিন্তু একটু একটু স্ট্রং। স্ট্রং নৈতিক দায়িত্ব বলতে কি কি আমি সেটা লিখে দিচ্ছি। কোনো পেড ডিউটি বোঝাবে, কোনো পেড ডিউটি নয়, কিন্তু আবার ইমার্জেন্সি সার্ভিস হয় যদি তাহলে হবে। পেড ডিউটি হলে হবে, বা পেড ডিউটি যদি না হয় কিন্তু ইমার্জেন্সি সার্ভিস যদি হয় তাহলে মাস্ট ব্যবহার করতে হবে। আর হচ্ছে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে তুমি একটা কাজ করতে যাচ্ছ, যেখানে হ্যাঁ, যেখানে সেই পরিস্থিতিতে মানে কাজটা মানে সম্ভব নয়, কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করে কাজটাকে করতে হয়। হ্যাঁ, যেমন ধরো আমি ক্লাস নিতে গেলে আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি মাস্ট আমাকে ব্যবহার করতেই হবে, এটা আমি বলতে চাইছি। তাহলে আমি ক্লাসটা নিতে গেলে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাস্ট করে দিয়েছি আমি, তাহলে এই ক্ষেত্রে পরিস্থিতির শিকার হয়ে আমি করেছি, তাই মাস্ট হলো। পেড ডিউটি, সোলজারদের ডিউটিটা পেড ডিউটি, টাকা দেয় এবং ডিউটি করে তারা। টিচারদের ডিউটিটা পেড, টাকা দেয়, পড়ায়। হ্যাঁ, তারপরে বলছে ইমার্জেন্সি সার্ভিস রয়েছে ফায়ার এক্সিটের সামনে, ফায়ার এক্সিটটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস, কেউ গাড়ি রেখো না, বা তোমার গাড়ি রাখা উচিত নয়, এরকম অর্থ বোঝাচ্ছে, তাই মাস্ট হলো। কিন্তু বড়দেরকে সম্মান করা এটা পেড ডিউটিও নয়, টাকা দিয়ে আমি সম্মান করি না, আবার কোনো ইমার্জেন্সি সার্ভিসও নয়। ঠিক আছে, আবার এমন পরিস্থিতি যাতে অন্য একটা কাজ হচ্ছে না এরকম নয়, আমি বড়দেরকে সম্মান দেবো তবেই আমি চাকরি পাবো, সেটা তো কোনো ব্যাপার নয়, এটা একটা ভক্তি। তাই মাস্টটা না দেওয়াই ভালো, দেবে শুড বা অট টু। যদি শুড অট টু না থাকে তবেই মাস্ট দেবে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট। এবার উইল আর শ্যালের ব্যবহার একসাথে হয়ে যাবে, শোনো।
উইল অ্যান্ড শ্যাল। দেখো 1 নম্বর পয়েন্ট, এরা ফিউচার অ্যাক্টিভিটির জন্য ব্যবহৃত হয়। এটা আমরা প্রত্যেকে জানি, ফিউচার টেন্সে ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, মানে এরকম এটা নাও, এখনকার কথা বলা হচ্ছে। তো এই যে নাও এর পরে যা যা রয়েছে, যেটাকে আমরা বলবো আফটার নাও, এগুলো সব কি ফিউচার। এটাকে আমরা বলবো আফটার নাও, মানে নাও এর পরে যেটাই ঘটবে আর কি, ফিউচার। তো তখন আমরা কি ব্যবহার করব? ফিউচার অ্যাক্টিভিটির জন্য শ্যাল বা উইলকে ব্যবহার করব। এটা তো আমরা জানি। আর কি নর্মাল, ওটা তো পরীক্ষায় দেবে না, এর উদাহরণ একটা দিয়েই দিই। হি উইল গো দেয়ার টুমরো, সে আগামীকাল সেখানে যাবে। এবার এই যে উইল হবে না শ্যাল হবে, সেই ব্যাপারটাকে একটু বলি। দেখো আমরা জানি আই এবং উই এরা কি নেয়? এরা শ্যাল নেয়, ঠিক আছে। এবং বাকি যারা পড়ে থাকলো, যেমন হি, শি, ইট, দে, ইউ, কোন নাউন অবলিক দিয়ে আদার প্রোনাউন, অন্য যে প্রোনাউন গুলো যে আসে, আদার প্রোনাউন, এরা কি নাই? উইল নাই। এটা নর্মাল হলো। এবার শোনো, এই যে নিয়মটি বললাম, তো স্টার দিয়ে লিখে দিচ্ছি। উপরের নিয়মটি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে মানতেই হবে, বাক্যের ক্ষেত্রে মানতেই হবে, বাধ্যতামূলক। তার মানে কি অন্য ক্ষেত্রে নিয়মের উল্টোপাল্টা হয়ে যায়, সে কোন ক্ষেত্রে পরে বলছি। তো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু নিয়মটা মানতেই হবে। যেমন ধরো উইল হি গো দেয়ার টুমরো, সে কি আগামীকাল ওখানে যাবে? তো দেখো হি এর জন্য উইল এসছে, আর হি এর জন্য উইলই হয়, ঠিক আছে। এখানে যদি তুমি শ্যাল বসিয়ে দাও হি এর জন্য, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বা আয়ের জন্য যদি তুমি উইল বসিয়ে দাও প্রশ্নবোধক বাক্যে, ভুল হয়ে যাবে। কিন্তু অন্য ক্ষেত্রে আয়ের পর উইলও হয়, আবার হি এর পর শ্যালও হয়, মানে পুরো উল্টো। এই যেগুলো লিখেছি এদের সাথে শ্যাল হয়, আর আয়ের পর মানে উইল হয়। সেটা কোন ক্ষেত্রে আমরা দেখছি। কিন্তু মনে রাখবে, যদি প্রশ্নবোধক বাক্য হয় সেক্ষেত্রে এই নিয়মটা মানতেই হবে, অর্থাৎ এই নিয়মের মানে বিরুদ্ধে যাওয়া যাবে না, মাথায় রাখবে। আর এবার নোট দিয়ে লিখে দিই কখন উল্টো নিয়ম হবে। কিন্তু নিয়মটি উল্টো হয়ে যাবে মানে মানে আই, উই এরা কি নেবে? উইল নেবে। হি, শি, ইট ডট ডট দিয়ে দিলাম, এরা শ্যাল নেবে যখন এগুলো বোঝাবে। এগুলো মানে কি বলছি, এগুলো দিয়ে অ্যারো দিয়ে দিলাম, বোঝাবে। এগুলো কি এবার শোনো, এগুলো মনে রাখার নিয়ম হচ্ছে ডিসি, পিসি, টি,
ডিসিপি থাকে সিটিতে, এরকম করে মনে রাখতে পারো, ডিসিপি থাকে সিটিতে। মানে যখন বাক্যটার অর্থ ডিটারমিনেশন হবে, সংকল্পবোধ, আমি এটা করবই, তখন কিন্তু আই শ্যাল ডু ইট হবে না, আই উইল ডু ইট, ঠিক আছে? ডিটারমিনেশন। সি ফর হচ্ছে তোমার কমান্ড, যখন কমান্ড করবে। পি ফর হচ্ছে তোমার প্রমিস, যখন প্রমিস দেবে। সি ফর হচ্ছে তোমার কম্পালশন, যখন মজবুরি বোঝাবে, বাধ্যতামূলক কিছু, বাধ্যবাধকতা আর কি। টি ফর হচ্ছে থ্রেট, যখন কাউকে ধমকি দেবে, শাসানি আর কি। তো এই অর্থগুলো যদি প্রকাশ করে বাক্য, তাহলে কিন্তু উপরে নিয়মগুলো মানে উল্টে যায়। অর্থাৎ আই এর পর উইল দেবে, হি সে এগুলোর পরে শ্যাল দেবে। চলো উদাহরণে দেখে নিই। তাহলে এই 4টাকে মনে রাখতে হবে, 5টাকে মনে রাখতে হবে। ধরো এরকম দিল, আমরা তাকে ধ্বংস করবই, তখন উই শ্যাল না দিয়ে বলবে উই উইল রুইন, রুইন মানে ধ্বংস করা, দেম। আই উইল ডু ইট, মানে এটা তোমার ডিটারমিনেশন বোঝাচ্ছে, সংকল্প বোধ বোঝাচ্ছে, আমি এটা করবই, মানে হর্ষই লাগবে, করবই, করবই, ঠিক আছে? তারপর স্বরাজ ইজ মাই, ইজ আওয়ার করো, বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার, অ্যান্ড উই উইল হ্যাভ ইট, আমরা এটা নিয়েই ছাড়বো। তো দেখো উই এর পর উইল বসলো, কারণ একদম সংকল্পবোধ, তাই না? নিয়েই ছাড়বো, নিয়েই, হ্যাভ মানে নেওয়া, এখানে হ্যাভ যখন উইল চলে এলো উই এর পর, তখন নিয়েই ছাড়বো। বুঝতে পেরেছো? কারোর কোনো সমস্যা আছে? আমি কিন্তু ধরে ধরে বলছি এবং খুব সুন্দরভাবে এগোচ্ছি। কারোর কোনো প্রবলেম আছে? যতটুকু বললাম শ্যাল উইল শেষ, এখানে প্রশ্ন এলে এখান থেকে আসবে, আর বাইরে আসবে না। ওকে চলো নেক্সট এগিয়ে যাচ্ছি। তাহলে প্রশ্ন এলে এখান থেকে আসবে, এর বাইরে আসবে না, বিঘ্ন একদম। তারপর এবার আসবো আমরা লাস্ট মডালস উড এর ব্যবহার। দেখো শাসানি দেয় না, যে আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, থ্রেট দেয়। যদি সে তোমাকে মেরে ফেলবে, হি হি শ্যাল কিল ইউ হয়ে যাবে, হ্যাঁ, তখন কি লিখবে? হি শ্যাল, এখানে শ্যালটা হয়ে যাবে, উল্টো হয়ে গেল। আচ্ছা, উডের ব্যবহার স্যার শোনো, বলো না ওই স্যালটা, স্যার তাহলে আমি ওকে মারবো, ওটা থ্রেট তো দিচ্ছে, তাহলে ওটা বাধ্যতামূলক না, ডিটারমিনেশন না? যাই হোক, তুমি যদি ভাবো ডিটারমিনেশন, তাহলে ডিটারমিনেশন, যদি থ্রেট তাহলে থ্রেট, যেটা ভাববে, কিন্তু শ্যাল হবে। দুটোর ক্ষেত্রেই তো বলো ও নিয়মটা প্রযোজ্য। তুমি যদি ভালো এটা ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে কি, আমি এটা করবোই, খেলবোই, মারবোই, এরকম একটা বেশ থ্রেটই বেস্ট, সব থেকে এটা থ্রেটই বোঝায় যে আমার মনে হতো। যদি তুমি বলো ডিটারমিনেশন, তাহলে ডিটারমিনেশন, কিন্তু নিয়ম তো শ্যালই হবে, থ্রেট হোক আর এ হোক। বেশ, এবার দেখো উডের ব্যবহার, পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট বোঝাই একটা। আচ্ছা, তারপরে উইশ, মানে আই উড লাইক টু, এরকম করে বলে না তো, উইশ আমি এটা করতে চাই, উইশ। তারপর চয়েস, লাইকিং পছন্দ, আমি চা পান করতে চাই, আই উড লাইক টু টেক টি, হ্যাঁ। তো উইশ, চয়েস, লাইকিং, পোলাইট রিকোয়েস্ট, এগুলো বোঝাতে কিন্তু উড ব্যবহৃত হয়। আর কি, আর একটা শুনে রাখো, এটা যদি অপশনে না থাকে তখন হবে ক্যান, কুড, অপশনে না থাকলে ক্যাপাসিটি বোঝাতে
উড ব্যবহৃত হয়। দেখা গেল উড আছে, ওই দুটো নেই, ক্যাপাসিটি বোঝাচ্ছে, তাহলে কি উড করে দেবে। আর একটা মে মাইট না থাকলে, মানে অপশনে না থাকলে সম্ভব না বোঝাতে, সম্ভাবনা বোঝাতে উড বসে। লাস্টের দুটো প্রয়োজন মানে খুব একটা দরকার নেই, পরীক্ষা আসে না, তবুও বলে দিলাম। কিন্তু পোলাইট রিকোয়েস্ট, উড ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, এরকম আর কি। তারপর আই উড লাইক টু টেক টি, তোমার উইশ বোঝাচ্ছ বা তোমার লাইকিং পছন্দ বোঝাচ্ছ, তো এই জিনিসের জন্য উড ব্যবহৃত হয়। এটা উদাহরণ দিয়ে দিই। আই উড লাভ টু টিচ ইংলিশ, ইংলিশ পড়াতে আমি পছন্দ করব। তারপরে I would like to take tea in the morning. ঠিক আছে, তো এরকম মডালস কমপ্লিট, মডালস একদম কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি বলেছিলাম লিঙ্কিং ভার্ব নিয়ে হালকা জ্ঞান তোমাদের দিয়েছি অলরেডি, কারণ অ্যাডজেক্টিভ চ্যাপ্টার, অ্যাডভার্ব চ্যাপ্টার এগুলো লেগেছে। আমরা লিঙ্কিং ভার্ব এবার ডিটেলে একটু পড়বো, ভালো কি শুনবে। যে ভাগগুলো করেছিলাম সেই ভাগ অনুযায়ী পর চলছে আমাদের ভাগ, লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। দেখি আজকে পুরোটা হয়তো হবে না, দেখা যাক। কজন ক্লাস করছে? 18 জন, বাহ। দেখো আমরা আগে যা ইচ্ছা তাই পড়ে নিতাম, আই অ্যাম ডক্টর, এটা কি কি ভার্ব না ভার্ব বলতাম, বি ভার্ব, যে যা পারতাম তাই বলতাম। তো এবার ভালো করে শুনবো লিঙ্কিং ভার্ব কি। দেখো দু ধরনের ভার্ব আমরা নাম শুনেছি, দেখবা ভার্বকে যখন ভাগ করেছি দু ধরনের কথা বলেছি, একদিকে লিঙ্কিং ভার্ব, একদিকে অ্যাকশন ভার্ব, এটা নাম করেছিলাম। তো অ্যাকশন ভার্ব কি, যে যখন কোনো কাজ করলে তোমার এনার্জি লাগছে আর কি, এনার্জি লাগবে। যেমন ধরো বললাম রিনা স্ল্যাপড হার, রিনা তাকে কি করলো, স্ল্যাপড করেছে। তো এই যে স্ল্যাপড মানে চর যখন মারলো, তখন রিনার তো একটা তোমার মানে করলো, কি বলে, এনার্জি লাগলো, এবং প্রভাবটা গিয়ে কার উপর পড়লো, এর উপর পড়লো, তাকে মারলো। তাহলে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এনার্জি লাগছে আর কি। তুমি হাঁটছো, হাঁটাটা কি এক্ষেত্রে কি হবে, অ্যাকশন ভার্ব, এনার্জি লাগছে। কিন্তু ধরো আমি বললাম আই অ্যাম এ টিচার, তো এখানে দেখো কোনো এনার্জি লাগছে, এখানে কোনো এনার্জি বোঝাচ্ছে বা কিছু, এখানে আই এম এ টিচার আমার অবস্থা বোঝাচ্ছে আমি কে, তাই না, আমার প্রফেশন বোঝাচ্ছে, আমার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে নিজের ব্যাপারে বলছি, অন্য কারোর দরকার নেই। আমি টিচার বলার জন্য আমাকে অন্য কারো দরকার নেই, কিন্তু রিনাকে চড় মারার জন্য কাউকে দরকার, রিনা চড় মারবে কাউকে, সে কাউকে দরকার, বুঝতে পারলে। তো এই জায়গাটা মাথায় রাখবে। দেখবে আমরা ছোটবেলায় কি পড়েছি বলতো, আমরা ছোটবেলায় পড়েছি এরকম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু না, এটা কিন্তু 100% ঠিক না। এখানে অবজেক্ট থাকবে তার কোনো মানে নেই। এই যে যেমন আই এম এ টিচার, এখানে টিচারটা অবজেক্ট নয়। দেখবে তোমরা যারা বাচ্চাদেরকে পড়াচ্ছ তারা কিন্তু এটাকে অবজেক্ট বলবে না, এটা অবজেক্ট, এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে। সেই জন্য আমি কিন্তু কি বলি বলতো, আমি কিন্তু বলি দেখবা আদার ওয়ার্ড, OW বলি, সাবজেক্ট ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, তাই না। এইখানে যেমন এটা এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাকচুয়ালি এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব শোনো, আর এই যে লিঙ্কিং ভার্বের পরে তার মানে যে আসছে সে হচ্ছে কমপ্লিমেন্ট।
আবার কি কমপ্লিমেন্ট অনেক রকম হয়, তার মধ্যে এটা কি কমপ্লিমেন্ট সেটাও বলবো। এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার কারণটা শোনো। তো আরেকবার লিখি, আই এম এ টিচার। অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব নামের মধ্যেই আছে, নামই কাফি আর কি। লিঙ্কিং ভার্ব মানে লিঙ্ক তৈরি করবে আর কি। কার সাথে লিঙ্ক তৈরি করবে, না কারোর সাথে লিঙ্ক তৈরি করবে সাবজেক্টের। ঠিক আছে, তাহলে দেখো কি করে বুঝছি, এখানে আই মানেই কিন্তু টিচার, মানে আই মানে টিচার, মানে এই বাক্যে আই বলতে কে, আইও যে, টিচারও সে, তাই না? তাহলে এখানে লিঙ্ক তৈরি করছে সাবজেক্টের সাথে এই ওয়ার্ডটার কে, ব্রিজের কাজ করছে কে, অ্যাম ভার্বটা। তাহলে এ হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিন্তু দেখো ওপরের বাক্যে ভালো করে বোঝো, ওপরের বাক্যে রিনা আর হার এটা কিন্তু এক নয়। আমি হারের বদলে অন্য নাম দিই, তাহলে আরো ভালো লাগবে ব্যাপারটা বুঝতে তোমাদের। রিনা স্ল্যাপ জন, জনকে চড় মারলো। ঠিক আছে, তাহলে দেখো এই ভার্বটার পরে কি রয়েছে, জন রয়েছে। তো এখানে কিন্তু রিনা ইজ ইকুয়াল টু জন আমি বলতে পারি না, রিনা জন একই ব্যক্তি নয়। কিন্তু এখানে আই আর টিচার একই ব্যক্তি। তো লিঙ্কিং ভার্ব তাই করে, সাবজেক্টের সাথে লিঙ্ক তৈরি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব আরো আছে, আমি সব বলছি, আপাতত যেটুকু বললাম বোঝা গেছে। লিঙ্কিং ভার্বের ডেফিনিশন এবার লিখবো। ঠিক আছে তো সবার, চলো নেক্সট স্লাইড। তোমাদের বলতে বলতে আমি শুরু করে দিই, কারণ ধরে বোঝাচ্ছি, বুঝবে না কেন, অসুবিধা হলে বলবে। দেখো তাহলে হেডিং করছে আরেকবার, লিঙ্কিং ভার্ব। এ দিয়ে আমি লিখবো যে ইট লিঙ্কস, লিঙ্কিং ভার্বের কথা বলছি, ইট লিঙ্কস সামথিং অ্যান্ড শো, এবং শোজ দেখায়, কি দেখায়, স্টেট অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের অবস্থা দেখায়। সাবজেক্টটা কি, কে কি এইসব বলে আর কি। তো সাবজেক্ট দেখো আই এম টিচার, আমি হচ্ছে টিচার, আমার ব্যাপারে বললো আর কি। আর একটা আমি বি দিয়ে তোমার লিঙ্কিং ভার্বের ব্যাপারে বলবো এরকম, এটি এমন বাক্যে ব্যবহৃত হয় যেখানে কাজ, মানে যেখানে অ্যাকশন হয় না। আই এম এ টিচার, এখানে কোনো অ্যাকশন হচ্ছে, কোনো কাজ হচ্ছে, এটা বলার জন্য কোনো কাজ হচ্ছে না, যে যেখানে ব্যবহৃত হয়, যেখানে অ্যাকশন হয় না। হলো, তো এই হচ্ছে ব্যাপার। এবার শোনো, হ্যাঁ, বলো। ফার্স্টের ডেফিনেশনটা একটু বলুন না, ইট লিঙ্ক সামথিং এন্ড শো স্টেট অফ দ্য সাবজেক্ট। ওই তো বললাম, এটা লিঙ্ক করে কোনো, লিঙ্ক করে কোনো কিছুর সাথে, হ্যাঁ, এবং দেখায় সাবজেক্টের অবস্থাটা। তো সেটাই তো আই এম এ ডক্টর। তো এখানে লিঙ্ক করছে না, এই অ্যাম ভার্বটা লিঙ্ক করছে কার সাথে, সাবজেক্ট, আমি যে, ডক্টরও সে, এই দুটোর মধ্যে লিঙ্ক তৈরি করছে। এই জন্য এটা বলছে ইট লিঙ্ক সামথিং, কোনো কিছুর সাথে লিঙ্ক তৈরি করে। অ্যান্ড সোজ দেখায় স্টেট অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের অবস্থা বলে, সাবজেক্টটা কি, সাবজেক্টটা এখানে কি, ডাক্তার, এটাই বলছি। তো দেখো এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনগুলি, এটাকে আগে লিখে দিই, তারপর স্ট্রাকচারে আসবো। লিঙ্কিং ভার্ব কোনগুলি, পুরো মুখস্থ রাখবে। এবার শোনো, এদের মধ্যে অনেকে আছে যারা মেন ভার্বেরও কাজ করতে পারে। এবার কি করে বুঝবে এটা লিঙ্কিং ভার্ব না মেন ভার্ব, সেটাও আমি পড়াবো, ক্লাসগুলো জাস্ট ফলো করো। লিঙ্কিং ভার্ব প্রথম হচ্ছে বি ভার্বের রূপ, বি এর ফর্ম, বি এভাবে লিখি, বি ভার্বের ফর্মগুলি
যখন মেন ভার্বের কাজ করে, এত বড় লিখতে হলো তার কারণ হচ্ছে বি ভার্বের ফর্মগুলি কোনগুলো, ইজ, am আর ওয়াজ আর, এরা কিন্তু হেল্পিং ভার্বেরও কাজ করে, তাই না? তাই আমরা এইগুলো কখনই লিঙ্কিং ভার্ব হবে যখন বি ভার্বের ফর্মগুলো মেন ভার্বের কাজ করবে। হলো কি কি ফর্ম আবার একবার লিখছি। বি ভার্বের ফর্ম am, is, are, was, were, be, been, being, পুরো মুখস্থ রাখবা, be, been, being। তো এরা যখন মেন ভার্বের কাজ করবে তখনই এদেরকে আমি লিঙ্কিং ভার্ব বলবো, তাছাড়া নয়। যেমন দেখো এখানে আই এম এ টিচার, একটাই ভার্ব আছে, তার মানে এটা কি মেন ভার্ব, তাহলে এখানে আমটা এখানে লিঙ্কিং ভার্ব হলো। হি ওয়াজ এ পারসন, হি ওয়াজ এ ম্যান, ওয়াজ একটাই ভার্ব আছে, তাহলে ওয়াজটা ওখানে লিঙ্কিং ভার্ব হলো। এছাড়া আরো লিঙ্কিং ভার্ব আছে, এছাড়া কি কি, এছাড়া বিকাম, গেট, গো, গ্রো, বিকাম, গেট, গো। এই যেমন গেট, এই কিন্তু মেন ভার্বের কাজ করে, লিঙ্কিং ভার্বের কাজ করে, আমি উদাহরণ দিয়ে পরে বলবো, ঠিক আছে? বিকাম, গেট, গো, গ্রো। সিম, স্টে, অ্যাপিয়ার, সিম, স্টে, অ্যাপিয়ার। ফিল, স্মেল, টেস্ট। ফিল, স্মেল, কি হচ্ছে ই ডবল, এটা ভালো করে হয় না রে। ফিল, স্মেল, টেস্ট। আচ্ছা, অ্যাপিয়ার হচ্ছে টার্ন, রিমেন, কিপ, রিচ, টেস্ট, স্মেল, গো, গ্রো, লুক, লুক, সিম হয়েছে, এটসেট্রা। এগুলো ইম্পর্টেন্ট বেশি, এটসেট্রা। তো এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? যেমন দেখো বিনের উদাহরণ দিয়ে একটা দিই, নাহলে অনেকে ভাবে বিনটা কিভাবে ব্যবহার হচ্ছে স্যার একটু দেখান। তো দেখো, উই শুড নট বি অ্যাফ্রেড, কালিকে হটাই তো, উই শুড নট বি অ্যাফ্রেড, আমাদের ভয় পাওয়ার উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়, অফ এনিওন, অফ এনিওন, কারোর কাছ থেকে। উই হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট, ফর 75 ইয়ার্স, লিখে নিলাম একটা। তো দেখো উই শুড নট বি অ্যাফ্রেড অফ এনিওন, তো খেয়াল করে দেখো দুটো ভার্ব, দুটো ভার্ব থাকলে মেন ভার্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে কি ভার্ব গো, হেল্পিং ভার্ব, মনে পড়ছে সেই ছকটা? তাহলে দেখো বি ভার্বেরই তো রূপ বি, বি নিজেই তো বি ভার্বের একটা রূপ, তাহলে কিন্তু মেন ভার্বের কাজ করছে, তাহলে আমরা একে কি ভার্ব বলবো, লিঙ্কিং ভার্ব বলবো। ওই জন্য দেখবা মেন ভার্বকে ভাগ করেছি, লিঙ্কিং ভার্ব একদিকে, অ্যাকশন ভার্ব একদিকে, কারণ লিঙ্কিং ভার্ব মেন ভার্বেরই পার্ট। তারপর দেখো উই হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট, আমরা রয়েছি স্বাধীন 75 বছর ধরে, ঠিক আছে? এখানে হওয়া, এইটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেন ভার্বের বি ভার্বের রূপ মেন ভার্বের কাজ করলে একে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। কারোর কোনো প্রবলেম আশা করি নয়, থাকলে তাড়াতাড়ি বলো, এগিয়ে যাবো এবার। লিঙ্কিং ভার্ব কোনগুলো তার উদাহরণ দিলাম। অ্যাফ্রেডটা ভার্ব নয়, অ্যাফ্রেড ভার্ব নয়, অ্যাফ্রেড মানে ভয়, মানে ভীত হওয়া আর কি, মানে ভয় পাওয়া নয়। হ্যাঁ, অ্যাফ্রেডটা কিন্তু ভার্ব নয়, ভার্ব হিসেবে ভেবো না যেন কখনো। অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভীত, ভয় পাওয়া নয়, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত। স্যার এখানে মেন ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়ে যাচ্ছে। হেল্পিং ভার্ব যখন মেইন ভার্বের কাজ করবে তখন লিঙ্কিং ভার্ব হবে। হ্যাঁ, বি ভার্বের রূপগুলো am, is, are, was, are, be, been, being, এরা যখন মেন ভার্বের কাজ করবে তখনই এদেরকে লিঙ্কিং ভার্ব বলবো, তাছাড়া বলবো না। আচ্ছা,
যেমন দেখো এখানে আই অ্যাম গোয়িং টু স্কুল। এবার এত শেখানোর পর যদি কেউ যদি বলে দাও যে অ্যামটাই স্যার এখানে লিঙ্কিং ভার্ব, তাহলে কিন্তু খাপামো হবে, তাছাড়া আর কিছুই না। কেন? এই দেখো এটা হচ্ছে মেন ভার্ব এই বাক্যে, আর এ কি এ কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এসেছে হেল্পিং ভার্ব। এখানে বি ভার্বের রূপ কিসের কাজ করছে? হেল্পিং ভার্বের কাজ করছে। তো এ লিঙ্কিং ভার্ব নয়, এটা লিঙ্কিং ভার্ব নয়, এলভি নয়। ক্লিয়ার? এটা হচ্ছে হেল্পিং ভার্ব। বেশ, স্যার তার মানে দেখে বুঝতে হবে তাই তো? হুম, বাক্যে দেখবে, দেখে বুঝতে হবে বলতে বাক্যে প্রয়োগ দেখে আর কি। কোনো কিছু ইংলিশে আন্দাজে বলা যাবে না, কারণ বাক্যে প্রয়োগ না ছাড়া মানে ফাঁদে পড়ে যাবে আর কি। এবার দেখো আরো একটা ট্রিক দিচ্ছি, দেখো ট্রিকের আমার শেষ নেই। এই রাত দিন এই করছি, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে বিভিন্ন রকম করছি, তো যতটা সোজা করে করানো যায় আর কি, সব রকম উপায় বের করছি। একটা ট্রিক শোনো, কাজে লাগতে পারে। যা বলার বলে দিয়েছি, তবু একটা এক্সট্রা কিছু বলছি। আচ্ছা, হাউ টু আইডেন্টিফাই লিঙ্কিং ভার্ব ইন এ সেন্টেন্স। একটা আইডেন্টিফাই আমরা বলে দিয়েছি, আর একটা শেখাচ্ছি, ঠিক আছে? হাউ টু আইডেন্টিফাই লিঙ্কিং ভার্ব। কি ক্লাস ভালো লাগছে তো, না ক্লাসগুলো শুধু করেই যাচ্ছ? ফিডব্যাক তো দিতে বললে দাও না, না শুধুমাত্র শিখেই যাচ্ছ, না চুপি চুপি স্যারের কাছ থেকে শিখে নিচ্ছ, স্যারকে বেতন দিচ্ছ, বাস কাচ্চা খতম একদম। এটা করলে হবে না। শিখলে কিছু নতুন শিখতে পারলে স্যারকে বলতে হবে, স্যারের ভালো লাগবে, তবে তো স্যার আরো ইন্সপায়ার্ড হবে। তো জিনিসগুলো মাথায় রাখবা, যেটা সত্যি সেটা বলবা। শিখতে পারলে বলবা, না শিখতে পারলে যদি মজবুরিতে বাড়ির চাপে ক্লাস করতে বলছে বলে ক্লাস করছি, সেটাও বলবা, কোনো চাপ নেই। মাঝে মাঝে ফিডব্যাক দিলে, এখন ডিজিটাল যুগ, ফিডব্যাক যত দেবে তত আমার চলবে আর কি। প্রচুর পরিশ্রম করছি, প্রচুর ইংলিশ নিয়ে, অন্য ওই জন্য আর না। যাই হোক, বড় হয়েছে, তোমাদেরকে আর কি বলবো, জিনিসগুলো মাথায় রেখো। দেখো এবার, ইফ এনি ভার্ব is linking verb, শুনতে পাচ্ছি না ভালো। বাকিরা বাকিরা শুনতে পাচ্ছ না? ঠিক আছে, সাউন্ডটা স্যার শুনতে পাচ্ছি। দাঁড়াও আমার তো, তাহলে তোমাদের নেটওয়ার্ক, যারা শুনতে পাচ্ছ না তোমাদের নেটওয়ার্ক প্রবলেম তো। ঠিকই আছে, ঠিকই আছে, কানেকশন একটু বেরিয়ে গিয়ে আবার অ্যাড হও। ব্রডব্যান্ড তো অনই আছে, ঠিকই আছে সব। দেখো, ইফ এনি ভার্ব ইজ লিঙ্কিং ভার্ব, ইট উড বি রিপ্লেসড, it would be replaced by verb be, by verb be। কি ব্যাপারটা বলবো, ভয় খেও না। বলছে if any verb is linking verb, কোনো ভার্ব যদি লিঙ্কিং ভার্ব হয়, মানে বোঝার জন্য আর কি, তাহলে এটাকে রিপ্লেস করো, ইট উড বি রিপ্লেস, এটাকে রিপ্লেস করা হয় বাই ভার্ব বি। মানে একই অর্থ, যে লিঙ্কিং ভার্বটাকে যদি হটিয়ে দিই, দি বি ভার্বের রূপ বসাই, বি ভার্বের রূপ কোনগুলো তো বললাম আগে, এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, এবং তাহলে কিন্তু একই রকম অর্থ দেবে, মানে খাপ খাবে। তাহলে বুঝবো যে সত্যি এটা লিঙ্কিং ভার্ব। কিরকম ভাবে? দেখো, হি টেস্টেড দ্য ফুড, আমি তোমাদেরকে বললাম না টেস্ট ওয়ার্ডটা লিঙ্কিং ভার্বও কাজ করে। টেস্ট ওয়ার্ডটা নয়, কিন্তু অনেক ওয়ার্ডই আছে, তার মধ্যে টেস্ট লিঙ্কিং ভার্বের কাজ করে, অন্য ভার্বেরও কাজ করে। তো আমরা দেখবো এখানে টেস্টটা লিঙ্কিং ভার্ব কিনা। দুটো উপায় আছে, উপায়টা শোনো। টেস্ট যদি লিঙ্কিং ভার্ব হয়, তাহলে এইদিকে সাবজেক্ট যে হবে হি, হি ইজ ইকুয়াল টু দা ফুড হতো। বলতো সে আর খাবার কি একই জিনিস? না একই স্যার। জিনিস নয়, তাহলে এটা না লিঙ্কিং স্যার। ভার্ব নয়, এটা লিঙ্কিং ভার্ব নয়। এক নম্বর উপায় গেল, এটা শিখে দিয়েছি। 2 নম্বর উপায় শোনো, যারা বুঝতে পারবে না তাদের জন্য। কিরকম?
তুমি এখানে একটা এই টেস্টের বদলে এইখানটায় একটা বি ভার্বের রূপ বসাও, যেহেতু টেস্টেড এটা ভার্বের 2 নম্বরে আছে তাই বি ভার্ব বসাও ওয়াজ কে, কারণ পাস্ট টেন্সে আছে যেহেতু। তাহলে হি ওয়াজ দা ফুড, বলতো সে ছিল খাবার। হবে কখনো? কখনো সম্ভব সম্ভব নয়, তার এই বাক্যটা ঠিক নয়, তার মানে টেস্টেডটা লিঙ্কিং ভার্ব এখানে নয়। বোঝা গেল? এবার দেখো, এবার পরের উদাহরণ দেখো। দ্য ফুড টেস্টেড ডেলিশিয়াস, ডেলিশিয়াস। এখানে বলো দ্য ফুড মানে সাবজেক্ট ইজ ইকুয়াল টু ডেলিশিয়াস, মানে খাবারটাই তো সুস্বাদু। এটা কি সঠিক তো নাকি বলো? খাবারই তো হ্যাঁ স্যার সুস্বাদু। ঠিক। তার মানে এই দুটো ম্যাচ করছে, তার মানে এখানে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। এছাড়াও দ্বিতীয় উপায়টা বার করো, দ্বিতীয় উপায়টা লিখো, বি ভার্ব বসাও একটা, দ্য ফুড পাস্ট টেন্সে আছে টেস্টেড তাই ওয়াজ বসাও বি ভার্ব টেস্টেডের জায়গায় ডেলিশিয়াস। দেখো তো ডেলিশিয়াস উত্তর হচ্ছে কিনা, ফুডটা ছিল ডেলিশিয়াস, বাক্যটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে এখানে টেস্টেডটা লিঙ্কিং ভার্ব। তার মানে টেস্ট মেন ভার্বেরও কাজ করে, সরি টেস্ট অ্যাকশন ভার্বেরও কাজ করে, টেস্ট লিঙ্কিং ভার্বেরও কাজ করে, বিভিন্ন রকম ভার্বের কাজ করতে পারে। এই বাক্যে স্যার টেস্টটা এটাও তো ছিল, বলো আগে বলো, কেটে গেল, বলো ফুড একবার। টেস্টেড মানে এটা প্যাসিভে আছে, ফুড টেস্টেড মানে এটা passive আছে। প্যাসিভের সাথে কি সাথ বুঝলাম না, প্যাসিভের ব্যাপারটার সাথে কি সাথ হলো? যাই হোক, মানে কিছু ফুড বুঝে যায় না, টেস্টেড। ফুড টেস্টেড বলে তো কিছু হয় না, কি বলতে চাইছো জানি না। হ্যাঁ, তো পরে বলো তাহলে হোয়াটসঅ্যাপে, যদি যেটা বুঝলে, এখন আমি বুঝতে পারলাম না। এবার শোনো, তাহলে এই দুটো উপায়, দুটো উপায় আমি বলে দিলাম, আরো অনেক কিছু আছে, কিন্তু এই দুটো উপায় এত, এগুলো তো ইজি। তোমাকে এরর কারেকশন দিলে কিভাবে কি করবে কি না করবে সেগুলো আসবো, তার জন্য আমরা স্ট্রাকচারে যাব, গঠনে যাব। চলো গঠন তাহলে হেডিং করি স্ট্রাকচার, আরো কিছু স্ট্রাকচারের মাধ্যমে শিখবো। দেখো সাবজেক্ট, একটা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এরকম যখন থাকবে তখন এইখানটায় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে, অবজেক্ট বসবে না, মাথায় রাখবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে। হলো? আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই তো, পরীক্ষা এসেছিল এই বছরই মনে হয় দিয়েছিল এসএসসি কোনো একটা জায়গায়, তারপর স্ট্রাকচারে যাব। প্যাসিভ বললে বলে আর যদি কোনো বাক্যে এরকম করে লিখবো, কোথায় গেল উদাহরণটা, দাঁড়াও খুঁজি, লিখলাম তো, ওই কোশ্চেনটাই এসেছিল, ইফনি ভার্ব ইজ টেস্টেড লিঙ্কিং ভার্ব দ্য ফুড টেস্টেড ইজ গো। দেখো এটা একটা কনসেপ্ট, স্ট্রাকচার পরে যাচ্ছি। লিঙ্কিং ভার্বের লিখে নাও, লিঙ্কিং ভার্বের এর বাবা, লিঙ্কিং ভার্বের প্যাসিভ হয় না। কিরকম? ধরো আমরা জানি বি ভার্ব যেগুলো লিখলাম, অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিং, তাদের পরে V3 থাকে কখন? যখন বাক্যটা প্যাসিভে হয়, প্যাসিভ। হলো? এখানে সাবজেক্ট লিখেই নাও, ভালো লাগবে, সাবজেক্ট বি ভার্ব V3, এটা প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু কখনো দেখো যদি এরকম থাকে,
সাবজেক্টের পর বি ভার্ব, তারপর মিউট করো, আওয়াজ হচ্ছে, মিউট করো। সাবজেক্টের পর দেখা হলো বি ভার্ব আছে, তারপর এখানে ভি3 আছে, কিন্তু এই ভি3টা লিঙ্কিং ভার্বের, তাহলে কিন্তু এটা ভুল, রং সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে রং, এটা হবে না। কিরকম উদাহরণ দিয়েছিল দেখো, ধরো এরকম থাকলো, ইউ আর রিমেন্ড, রিমেনটা লিঙ্কিং ভার্ব বলেছিলাম, সাইলেন্ট ডিউরিং দ্য মিটিং। তো দেখো এটা লিঙ্কিং ভার্ব। আরো একটা কারণ দেখে তোমরা বুঝতে পারবে কি কারণ, যে দেখো এখানে এই ভার্বটা লিঙ্কিং ভার্ব, এই ভার্বটা লিঙ্কিং ভার্ব, এখানে সাইলেন্টটা কে, ইউ, তাহলে ইউ আর সাইলেন্ট দুটো তো একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একই জন, তাহলে এটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। আলাদা হলে তখন সেটা লিঙ্কিং ভার্ব হতো না, যেটা আগে দেখালাম। এবার লিঙ্কিং ভার্ব, এ দেখো এর আগে কি দিয়ে দিয়েছে, বি ভার্ব দিয়ে দিয়েছে। তাহলে বি ভার্বের পর লিঙ্কিং ভার্ব এবং তার ভি3 দিয়ে দিয়েছে, কখনোই সম্ভব নয়। তার মানে লিঙ্কিং ভার্বের প্যাসিভ হয় না, তখন তোমাকে কি করতে হবে, বি ভার্বটাকে কেটে দিতে হবে। ইউ রিমেন্ড সাইলেন্ট ডিউরিং দ্য মিটিং, এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার, এবং এটাই আমরা লিখি বা বলি। কখনো যদি এরকম থাকে ইউ আর রিমেন্ড সাইলেন্ট, তাহলে ভেবে নেবে রিমেন তো লিঙ্কিং ভার্ব, এর আবার বি ভার্ব লাগিয়ে প্যাসিভ করে দিয়েছে, বি ভার্বটাকে কেটে দেবে। ঠিক আছে, হ্যাঁ বলো, এবার বলো কি বলছো, বলো। স্যার এটা একবার বলে দিন স্যার, এই যে আমি লাস্টে লিখি। দেখালেন এটা বুঝতে পারলাম। বলছে বি ভার্বের পর ভি3 রয়েছে ধরো, তো এই ভি3টা লিঙ্কিং ভার্বের ভি3, তো তখন কি করবা, এটা স্ট্রাকচারটা ভুল। কেন ভুল, কারণ লিঙ্কিং ভার্বের প্যাসিভ হয় না, আমরা প্যাসিভ কখন, এই যে বি ভার্বের পরে ভি3 বসিয়েই প্যাসিভ করি, এই যে উপরে করেছি, প্যাসিভ করার নিয়মই হচ্ছে বি ভার্বের পরে ভি3 থাকবে। কিন্তু দেখা গেল এই যে ভি3 যেটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের, তখন এই বি ভার্বটা কেটে দেওয়া। কেন, কারণ লিঙ্কিং ভার্বের প্যাসিভ করা যাবে না, এই তো ব্যাপার। রিমেনটা লিঙ্কিং ভার্ব, তাই তার আগে কোনো বি ভার্ব থাকলে কেটে দেওয়া, সিম্পল। স্যার এটা কি সব ক্ষেত্রেই হবে, মানে বি ভার্বের পরে যে লিঙ্কিং ভার্বে ভি3 থাকে তাহলে ওটা কেটে দিব, সব বি ক্ষেত্রে, ভার্বটা? হ্যাঁ 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 আচ্ছা একদম, আচ্ছা, ঠিক কখনোই আছে স্যার। লিঙ্কিং ভার্বের প্যাসিভ করতে পারবো না, সবসময় কেটে আচ্ছা দেবো। আচ্ছা। এবার চলো স্ট্রাকচার, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, তারপরে যে থাকছে না সেটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন দেখো আমি বললাম তবু, এবার আগে দেখিয়েছি তোমাদেরকে তবু দেখাবো। এবার এই যে সাবজেক্ট কমপ্লিমেন্টের কথা বলছি, এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি কি হতে পারে শোনো। এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা হতে পারে নাউন, এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা হতে পারে প্রোনাউন, এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা হতে পারে, আচ্ছা যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু এটার প্রোনাউন আর সাবজেক্টিভ কেস হবে। সাবজেক্টিভ কেস কি, প্রোনাউন চ্যাপ্টারে ভালোভাবে পড়ানো আছে। আচ্ছা আর কি হতে পারে, এখানে যে মানে লিঙ্কিং ভার্বের পরে যে বসে না সে হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, কেন সাবজেক্টের ব্যাপারে বলে, তাই একে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো। এবার এই সাবজেক্ট কমপ্লিমেন্টের পার্টস অফ স্পিচ কি কি হতে পারে, নাউন হতে পারে, এটা নাউন হিসাবে বসতে পারে, প্রোনাউন হিসাবে বসতে পারে, তবে প্রোনাউন হিসাবে বসলে সেটা সাবজেক্টিভ কেস হিসেবে বসবে। ঠিক আছে, আচ্ছা আর যদি আর কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, যদি এখানে অ্যাডজেক্টিভ বসে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে তাহলে সেই অ্যাডজেক্টিভটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হতে হবে। এবার যদি কেউ জিজ্ঞেস করো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি, আমি বলবো না, তার কারণ হচ্ছে ক্লাস হয়ে গেছে এবং ডিটেলে অনেক কিছু বলেছি, এখন বলতে গেলে ক্লাসটাই হবে না। 3 নম্বর কথা হচ্ছে 2 হলো 3, 4 নম্বর হচ্ছে নাউন ফ্যামিলি, এটা কি বলবো, নাউন ফ্যামিলি কি বলবো, চিন্তা করো না, এরকম হতে পারে।
এই 4 রকম হতে পারে এখানে বুঝতে। এবার একটা একটা করে আমি উদাহরণ দিয়ে তোমাদের সবগুলোই বলবো, চাপ নিও না। বলবো না বলবো, কিন্তু আবার বলবো। এটা হচ্ছে টিচারদের রুল। শোনো এবার, আই অ্যাম আ টিচার। তো দেখো অ্যামটা বি ভার্বের রূপ, এটা মেন ভার্বের কাজ করছে, তাহলে অ্যাম কি বি ভার্বের কোনো রূপ মেন ভার্বের কাজ করলে তাকে বলবো লিঙ্কিং ভার্ব। গেল। এবার এই যে লিঙ্কিং ভার্বের পরে কে বসেছে দেখো, লিঙ্কিং ভার্বের পরে বসেছে আমাদের এই যে এটার নাম কি বললাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট? দেখো আমি টিচার, টিচারটা কি আমি, তাহলে আমিটা কি সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারেই তো বলছে, তো সাবজেক্টের ব্যাপারে কোনো তথ্য দিলে সেটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? এবার সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে এটা কি, টিচারটা কি নাউনের মধ্যে পড়ছে, তাহলে এটা নাউন হলো। কারোর কোনো প্রবলেম আছে এটা বুঝতে? নেই। এবার দেখো অন্য উদাহরণ দিই, অ্যাডজেক্টিভের উদাহরণ দিই, মানে ওখানে কে কে বসতে পারে। ধরো বললাম হি ইজ ইন্টেলিজেন্ট। হলো? তাহলে দেখো এখানে বি ভার্বের রূপটা কি হয়েছে, বি ভার্বের রূপটা মেন ভার্বের কাজ করছে, তাহলে একে লিঙ্কিং ভার্ব। আচ্ছা ইন্টেলিজেন্টটা কে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট? কারণ ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমানটা কে, সাবজেক্ট বুদ্ধিমান, সাবজেক্টের ব্যাপারে বলছে, তাই একে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট মধ্যে এটা কোন পার্টস অফ স্পিচ, বুদ্ধিমান, বুদ্ধিমান না কি, বুদ্ধিমান হচ্ছে অ্যাডজেক্টিভ, কারো গুণ বোঝাচ্ছে, হলো? তাহলে নাউন হিসাবে দেখালাম, অ্যাডজেক্টিভ হিসাবে দেখালাম, এবং এই অ্যাডজেক্টিভটা কি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি, প্রেডিকেটিভ। কেন প্রেডিকেটিভ? তার কারণ হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ তাকেই বলবো যে অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না, তাকেই বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কোনো নাউন থাকবে না, অ্যাকচুয়ালি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আসেই না। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, আরো দেখাবো দুটো উদাহরণ। যেমন দেখো প্রোনাউনের ব্যাপারটা দেখা এবার, ইট ইজ, দেখবা এখানে ইট ইজ মি দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু ভুল লিখছে আমি ইচ্ছা করেই। হু মেট, ডিগ্রিতে বলেছিলাম তোমাদের হু মেট ইউ দেয়ার, প্রোনাউন চ্যাপ্টারই বলেছিলাম, ডিগ্রি কেন। ইট ইজ মি হু মেট ইউ দেয়ার, এটা আমি যে তোর সাথে দেখা করেছিলাম। তো এখানে এটা মিটা ভুল। কেন ভুল? কারণ এটা দেখো ইজটা কি মেন ভার্বের, মানে বি ভার্বের রূপ, মেন ভার্বের কাজ করছে, তাই লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ যে প্রোনাউনটা বসে সেটা সাবজেক্টিভ কেসে হয়, এটাও পরীক্ষায় দেয়, এখানে হবে আই। ঠিক আছে, তাহলে আইটা কি হয়ে গেল এখানে, প্রোনাউন এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি, এই বাক্যে সাবজেক্টকে ইট, ইট যে আয়ও তাই, এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে, আমাকেই বোঝাচ্ছে, তাই সাবজেক্টের ব্যাপারে বলছে, তাই এটাকে আমরা কি বলছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা পড়ে রইল নাউন ফ্যামিলি কি, দেখো হি ইজ আ ভেরি গুড বয়। দেখো এখানে ভেঙে যদি লিখি, বয় হচ্ছে কি নাউন, নাউন, গুড কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর এ হচ্ছে কি, ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, এ হচ্ছে কি আর্টিকেল। ভেঙে ভেঙে লিখলে তোমার এটা হচ্ছে এরকম, বয় নাউন, গুড অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব, এ আর্টিকেল। কিন্তু দেখো হি ইজ এ ভেরি গুড বয়, সে কতটা ভালো, সে একজন ভালো, খুব ভালো ছেলে, তাহলে তার ব্যাপারে বলছে সে কে, একটা খুব ভালো ছেলে। এই গোটাটাই যখন একসাথে বলবো তখন এটা হচ্ছে নাউনের কাজ করবে গোটাটায়। ভেঙে বললে বয় হচ্ছে নাউন, গুড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু গোটাটাই হচ্ছে নাউন। সে কি, সে হচ্ছে তোমার একটা ভালো, খুব ভালো ছেলে। এই গোটাটাই হচ্ছে তোমার নাউনের একটা পরিবার। অর্থাৎ নাউন ফ্যামিলি কি কি নিয়ে তৈরি হচ্ছে, নাউন ফ্যামিলি আটনার মধ্যে আর্টিকেল থাকে, নাউন ফ্যামিলির মধ্যে অ্যাডভার্ব থাকে, নাউন ফ্যামিলির মধ্যে অ্যাডজেক্টিভ থাকে, নাউন ফ্যামিলির মধ্যে নাউন থাকে, সব মিলিয়ে একটা
নাউনের পরিবার তৈরি করলো, মানে গোটা ওয়ার্ডটা নাউনের কাজ করছে। আর যদি ভেঙে ভেঙে তোমাকে বলে তখন কিন্তু তোমাকে এই ভেঙে ভেঙে বলতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো নাউন ফ্যামিলি, নাউনের পরিবার। ক্লিয়ার হলো? তাহলে এটা কি, এটা কার ব্যাপারে বলছে? সাবজেক্টের ব্যাপারে বলছে। তাহলে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? তাহলে সাবজেক্ট লিঙ্কিং ভার্বের পরে কি থাকে গো? লিঙ্কিং ভার্বের পরে থাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কিসের কিসের কাজ করতে পারে? নাউনের কাজ করতে পারে, প্রোনাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, আর নাউন ফ্যামিলির কাজ করতে পারে। পুরো ডিটেলে গভীরে অনেক কিছু বললাম, অনেক কিছু বাড়িতে ভালো করে সব তুলে নেবে। পরের দিন লিঙ্কিং ভার্ব চ্যাপ্টার শেষ হয়ে, মানে লিঙ্কিং ভার্বটা শেষ হয়ে অন্য ভার্বে ঢুকে যাব, ঠিক আছে? পরের দিন হাফ লিঙ্কিং ভার্বের ক্লাস হবে, হাফ অন্য ভার্বের ক্লাস হবে। প্রচুর তথ্য দিলাম, প্রচুর, প্রতিটা তথ্য কিন্তু খাতায় তুলে বারবার বারবার আমি বলেছি বারবার বারবার রিভিশন করো, বারবার বারবার রিভিশন করো, না হলে কিন্তু তথ্যগুলো মাথার উপরে চলে যাবে। আর এই তথ্যগুলো তোমার যে কোনো কোয়েশ্চেন সলভ করতে হেল্প করবে। স্যার